বর্ষার শেষ দিকে রতনপুর গ্রামের ছোট্ট একটি টিনের ঘরে বৃষ্টির ঝুমঝুম শব্দে আর বেগুন পোড়া ও ইলিশ ভর্তায় অসাধারণ সুগন্ধে পুরো বাড়ি যেন একটা অন্যরকম আয়োজনে মুখরিত। ছেলেটা আজ কতদিন পর বাড়ি ফিরবে, পুরো বাড়িটাই যেন আজ অন্যরকম লাগছে। তাই তো ছেলের জন্য ওর পছন্দের বেগুন পোড়া আর ইলিশ ভর্তা করেছি। হ্যাঁ গো, ছেলের বাড়ি আসার কথা শুনে তোমারও যে খুশির শেষ নেই, তা তোমার মুখের দিকে তাকালেই সেটা বোঝা যাচ্ছে। কতদিন পর দেখবো ছেলেটাকে। সেই যে পড়াশোনার জন্য বাড়ি থেকে গেল, আসবো আসবো করে আর আশাই হলো না। আজ বহুদিন পর ছেলের সাথে বসে একটু গল্প করতে পারবো গো। বাইরে হালকা বৃষ্টির আওয়াজ। বিকেল গড়িয়ে সন্ধে হলো। মা বাবা চিন্তিত। এরই মধ্যে দরজায় কারো কণ্ঠস্বর। চাচি, ও চাচি, দরজা খোলো, দেখো কাকে নিয়ে এসেছি। কে কে? আমার রতনের কণ্ঠের আওয়াজ শুনলাম মনে হয়। তার মানে আমার ছেলে এসেছে। মা, আমি সোহাগ। তুমি বাবা কেমন আছো গো? আজ কতদিন পরে তোমাকে দেখলাম। মনে হয় কত বছর তোমাকে দেখি না মা। বাবা কোথায়? বাবা, কার আওয়াজ শুনলাম রে? কে এসেছে? আমাদের ছেলে এসেছে, সোহাগ এসেছে। কেমন আছিস বাবা? কতদিন তোকে দেখি না বাবা, কতদিন তোকে দেখি না রে। হয়েছে হয়েছে, আর কত কান্নাকাটি করবে? কত সময় দাঁড় করিয়ে রাখবে ছেলেকে? ও চাচি, খুব যে খিদে পেয়েছে। কি রেঁধেছ গো আজ? তাই তো, আয় বাবা আয়। আজ তোর পছন্দের বেগুন পোড়া আর ইলিশ ভর্তা করেছি। হাত মুখ ধুয়ে খেতে আয় বাবা। সোহাগ হাত মুখ ধুয়ে খেতে বসলো। সাথে বাবা আর রতনও বসলো। আজ কতদিন পরে তোমার হাতের রান্না খাবো মা। শহরে কত খাবার খাই, কিন্তু তোমার হাতের রান্নার স্বাদ কোনো খাবারই পাই না মা। খা বাবা, পেট পুড়ে খা। তোর জন্যেই তো আজ এত আয়োজন। এই বেগুন পোড়া আর ইলিশ ভর্তা তোর জন্যেই তো করেছি। তোর যে খুব প্রিয় খাবার এটা। হ্যাঁ, শুধু তো ছেলেকেই খাওয়াচ্ছ, আমাকেও একটু দাও। তোমার হাতের বেগুন পোড়া আর ইলিশ ভর্তা আমারও খুব ভালো লাগে। খা বাবা, তোরা মন ভরে খা। বুঝলি রে রতন, আজ খুব মজা করেই তোর চাচি এটা রেঁধেছে। ছেলেকে খাওয়াবে বলে কথা রে। হয়েছে হয়েছে, এত কথা না বলে খেয়ে নাও তো। রাত তো আর কম হলো না। ছেলেটা সেই কদ্দূর থেকে এসেছে। খাওয়া শেষ করে একটু বিশ্রাম করবে। আজ তাহলে আমি বাড়ি ফিরি, অনেক তো রাত হলো। বাড়িতে তোমাদের বৌমা আবার অপেক্ষা করবে। এখনই চলে যাবি? হ্যাঁ রে, আজ আসি। তুই বিশ্রাম কর, কাল সকালে তোকে নিয়ে গ্রামে ঘুরতে বের হব রে। আজ রাতটা থেকে গেলেই পারতে সোহাগের কাছে। এত রাতে আকাশে মেঘ দেখা যাচ্ছে, বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে। না চাচি, তুমি তো জানোই বাড়িতে আমি আর তোমার বৌমা ছাড়া কেউ নেই। সারাদিন তো সে একাই থাকে। আমার জন্য অপেক্ষা করবে আমি বাড়ি না ফেরা পর্যন্ত। হ্যাঁ, তা তো বুঝতে পারছি। ঠিক আছে বাবা, সাবধানে যাস তাহলে। আচ্ছা চাচা। মা, আমি তাহলে বিশ্রাম নেই। শরীরটা খুব ক্লান্ত লাগছে, একটু ঘুমেরও প্রয়োজন মা। আচ্ছা বাবা, আমি তোর ঘর গুছিয়ে রেখেছি, তুই গিয়ে শুয়ে পড় বাবা। ঘুমাতে কোনো অসুবিধা হলে আমাকে বলিস বাবা। ঠিক আছে বাবা।
সুমন মিয়া শুয়ে আছে এবং মিনারা বেগম চুল খোপা করতে করতে বলল, দেখেছো গো, আমাদের ছেলে কত বড় হয়ে গেছে। আমার মনে হয় এবার আমাদের ঘরে একটা বউ আনা উচিত। তুমি কি বলো? হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ, কিন্তু এখনকার সময়ে তেমন মেয়ে কোথায় পাবো বলো তো? তারপরেও তুমি যখন বললে ছেলেগুলো বড় হয়েছে, আমি দেখি কালই দু একজনের সাথে কথা বলে ভালো মেয়ের সন্ধান যদি কোথাও পাই, তাহলে ঘটকের সাথেও একটু আলাপ করব। কিন্তু আমাদের ছেলে এখন বিয়েতে রাজি হবে তো? ও নিয়ে তুমি ভেবো না, ছেলেকে আমি ঠিক রাজি করাবো। বয়স হয়েছে, বিয়ে তো করতেই হবে। আর তাছাড়া আমার কথা ফেলার মতো ছেলে তো আমাদের না। তা তো তুমি ঠিকই বলেছ। তাহলে আর কি, বাড়িতে একটা লাল টুকটুকে বউ আনবো এবার। কিন্তু আমাদের ছেলের কি কোনো মেয়ে পছন্দ আছে, সেটা তো আগে জানতে হবে ওর কাছে। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ। তাহলে কাল সকালে আমি রতনকে এই বিষয়ে জিজ্ঞাসা করে দেখব। রতনই ভালো জানবে এটা। তুমি কি বলো? হ্যাঁ, তাই ভালো হবে। তবে আমার মনে হয় ছেলে আমাদের মতেই মত দেবে। আমারও তাই মনে হয়। কিচিরমিচির পাখির কণ্ঠে মধুর গান আর সকালে মিষ্টি রোদের আলো জানলা থেকে সোহাগের মুখে এসে পড়ল। মুহূর্তেই ঘুম ভেঙে গেল সোহাগের। সে বিছানা থেকে উঠে ঘরের বাইরে এলো, আর বাইরে এসে সোহাগের চোখে পড়ল মিনারা বেগম চুলার কাছে কিছু একটা করছে। মা, কি করছো তুমি এই সাত সকালে? বাবা সোহাগ, এত সকালে ঘুম থেকে উঠলি যে? রাতে কোনো অসুবিধে হয়নি তো বাবা? ঘুম ঠিকঠাক হয়েছে তো তোর? হ্যাঁ মা, তুমি এত অস্থির হয়েও না। আমার ঘুম ঠিকভাবেই হয়েছে গো। খুব ভালোভাবেই ঘুমিয়েছি মা। বৃষ্টির ঝুমঝুম শব্দ আর হালকা শীতল বাতাস ঘুমটাকে আরো আরামদায়ক করে তুলেছে। আসলে গ্রামের সবকিছুর মধ্যেই অন্যরকম শান্তি আছে, তাই না মা? হ্যাঁ রে বাবা, গ্রাম তো মায়েরই মতো। গ্রামের মাঠে দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস নিলে এক অদ্ভুত শান্তি পাওয়া যায়। আচ্ছা বাবা, যা তাহলে তুই এখন হাত মুখ ধুয়ে আয়। আমি তোর জন্যে গরম গরম ভাত আর বিলে তাজা চিংড়ি ভুনা করেছি। বাহ, এটা তো অসাধারণ খাবার। কিন্তু মা, আমি তো তোমার হাতের বেগুন পোড়া আর ইলিশ ভর্তা বেশি মজা করে খাই গো মা। তুমি বরং আমার জন্য আর একটু বেগুন পোড়া আর ইলিশ ভর্তা করো। চিংড়ি ভুনার সাথে বেগুন পোড়া আর ইলিশ ভর্তাটা খুব বেশি জমবে গো। শোনো পাগল ছেলের কথা। ঠিক আছে বাবা, তুই হাত মুখ ধুয়ে আয়। আমি বরং চিংড়ি ভুনার সাথে তোর পছন্দের বেগুন পোড়া আর ইলিশ ভর্তা করছি। ঠিক আছে মা। কি গো, ছেলের ঘুম ভাঙলো? কি রেধেছ এখন ছেলের জন্য? তোমার পাগল ছেলের কথা শোনো, সে নাকি এখন আবার বেগুন পোড়া আর ইলিশ ভর্তা খাবে। বেশ তো, তাহলে তো ভালোই। ছেলের সাথে আমিও একটু তার মায়ের হাতের মজার বেগুন পোড়া আর ইলিশ ভর্তা খেতে পারবো। মা, তুমিও বসো, একসাথে খাই সবাই। ইলিশ ভর্তাটা কিন্তু খুব মজা হয়েছে মা। হ্যাঁ, তাই তো, বসো না। ছেলে যখন বলল খেয়েও নাও একসাথে। আর দেখো, বেগুন পোড়া আর ইলিশ ভর্তাটা সত্যিই খুব মজা হয়েছে গো। আচ্ছা ঠিক আছে, এই যে আমিও তোমাদের সাথেই বসলাম। এখন এত কথা না বলে খাবার খেয়ে নাও তো। মা, আমাকে আরেকটু ইলিশ ভর্তা দাও তো। তোমার হাতের ইলিশ ভর্তার স্বাদ, আহ,
জিভে লেগে থাকে সব সময় গো মা। নে বাবা নে, তোর জন্যেই তো রেঁধেছি, পেট পুরে খা। এভাবেই কথা বলতে বলতে তারা তিনজন বেগুন পোড়া আর ইলিশ ভর্তা দিয়ে খাওয়া শেষ করল। কই রে সোহাগ, সোহাগের কি ঘুম ভাঙলো নাকি রে? চাচি, ও চাচি, চাচি। হ্যাঁ রে, সকালের এই কিচিরমিচির পাখির গান আর মিষ্টি রোদের আলোতে ঘুম না ভাঙলে হয় বলতো? সাথে মায়ের হাতের রান্না তো আছেই। আয় আয় আয়, ভেতরে আয়। বাবা রতন, তোমার সাথে আমার কিছু কথাও আছে। জি চাচি, মাত্র এলাম, বলো কি কথা বলতে চাও গো? তুই তৈরি হয়ে বাইরে আয়, তোকে নিয়ে গ্রামে ঘুরবো। কতদিন তোর সাথে আড্ডা দেই না আমি, আর তোর জন্য আমি অপেক্ষা করছি রে এখানে। আচ্ছা বস তাহলে, আমি আসছি। আমি তাহলে বাজারের দিকে রওনা দিলাম, ছেলের পছন্দের কিছু খাবার নিয়ে আসি। আর বাবা রতন, তুমি তাহলে সোহাগকে নিয়ে একটু গ্রামটা ঘোরো, কেমন? হ্যাঁ চাচা। হ্যাঁ তাই তো, ঠিক আছে, তুমি বাজারে যাও, ছেলের পছন্দের খাবার নিয়ে এসো। বাবা রতন, তুমি তো সোহাগের খুব ভালো বন্ধু। আসলে আমি আর তোমার চাচা ভেবেছি এবার সোহাগকে বিয়ে করাবো। তোমার কাছে কি কোনো ভালো মেয়ের সন্ধান আছে বাবা? আমার ছেলের কি কোনো পছন্দের মেয়ে আছে? পছন্দ থাকলে তুমি নিশ্চয়ই জানবে, তাই না? এ তো খুব আনন্দের কথা চাচি। তবে চাচি, আমি যতদূর জানি তাতে মনে হয় তোমার ছেলের কোনো পছন্দের মেয়েই নেই, কিন্তু আমার সন্ধানে খুব ভালো একটা মেয়ে আছে পাশের গায়ে। তোমরা অনুমতি দিলে আমি কথা বলবো গো। ঠিক আছে বাবা, তুমি কথা বলো, তবে মেয়ে কিন্তু আমার অপরূপা চাই, যেন তার সৌন্দর্যে আমার ঘর আলোকিত হয়। আমার একমাত্র ছেলের বউ বলে কথা। তাই হবে চাচি, তুমি নিশ্চিন্তে থাকো আর আমার ওপর ভরসা রাখো গো। যাক, শুনে খুব ভালোই লাগলো বাবা। কি গো, তোমরা দুজনে আমাকে ছাড়া কি এত গল্প করছো গো? তেমন কিছু না বাবা, তোর বিয়ের বিষয়ে একটু কথা বলছিলাম। আমি আর তোর বাবা ভেবেছি এবার আমরা ঘরে লাল টুকটুকে বউ আনবো। আমার বিয়ে? কি বলো মা, মাথা খারাপ হয়ে গেল নাকি তোমাদের? হয়েছে, চুপ কর, তুই আর কথা বাড়াস না। শুধু দেখ, তোর জন্য একটা পরী নিয়ে আসবো আমরা। চল চল, এবার তাহলে আমরা ঘুরে আসি, চল। হ্যাঁ তাই তো, আমারও তো এখন বয়স হয়েছে নাকি, আর কত সংসার সামলাবো আমি। আমি আর পারবো না বাবা, এবার একটা বউ আমার খুবই দরকার। শোন বাবা, তুই আর না করিস না, তোর বাবারও খুব ইচ্ছে তোকে বিয়ে দেবে, নাতি নাতনির মুখ দেখবে। তুই না করিস না বাবা। ঠিক আছে ঠিক আছে, আর মুখ গোমরা করে রাখতে হবে না। তোমরা যা ভালো মনে করো তাই করো, আমি রাজি আছি। তবে মা, আমার একটা কথা আছে কিন্তু, তোমার পুত্রবধূর কিন্তু তোমার মতো রান্নার গুণ থাকতে হবে, বিশেষ করে বেগুন পোড়া আর ইলিশের ভর্তা। আর এগুলোর স্বাদও কিন্তু তোমার মতো হতে হবে, আমি বলে দিলাম। আচ্ছা ভাই, তোর সব কথা ঠিক থাকবে, যেমন মেয়ে চাস তেমন মেয়েই তোকে এনে দেব। এবার চল, বের হওয়া যাক, চল। হ্যাঁ চল। এই বলে সোহাগ আর রতন গ্রাম ঘোরার উদ্দেশ্যে বেরোল এবং গ্রামের বিভিন্ন মনোরম দৃশ্য দেখতে লাগলো। জেলের মাছ ধরা, কৃষকের ফসল চাষ, গ্রামের অপরূপ দৃশ্য দেখতে দেখতে হঠাৎ এক জায়গায় এসে সোহাগের চোখ আটকে গেল। কে মেয়ে?
মায়াবতী আর অপরূপা, এত সুন্দর দেখতে। এ যেন কোনো মানুষ নয়, আকাশ থেকে পরী নেমে এসেছে। কিরে, কি বলছিস এমন করে? বন্ধু, ওই মেয়েটা কে রে? কোথায় তার বাড়ি? সে কি আমাদের গায়ের নাকি অন্য কোথাকার রে? কেন রে, তোর কি তাকে খুব ভালো লেগেছে? আরে না না, মানে এই মেয়েটাকে তো আগে কখনোই গায়ে দেখিনি, তাই একটু বললাম আর কি। ওর নাম রূপা, আমাদের পাশের গায়েই থাকে। ওর মা বাবা বেঁচে নেই রে, মামার বাড়িতে থাকে। তবে মেয়েটি খুব ভালো, যেমন সুন্দরী তেমন তার রান্নার গুণ। আমি আসলে এর কথাই বলেছিলাম চাচিকে, তোর যদি পছন্দ হয় তাহলে আমি মেয়ের মামাকে বিয়ের কথা বলবো। আচ্ছা, সে তোরা যেটা ভালো মনে করিস, এখানে আমার কিছু বলার নেই রে। রতন সোহাগের বাবা মায়ের সাথে কথা বলে মেয়ের মামা বাড়িতে প্রস্তাব নিয়ে গেল এবং খুব সুন্দরভাবে ধুমধাম করে তাদের বিয়ে সম্পন্ন হলো। একদিন সকালবেলা রূপা বসে রান্না করছে। মিনারা তার পাশে বসে বলল, জানো বৌমা, আমার ছেলে কিন্তু বেগুন পোড়া আর ইলিশ ভর্তা খেতে খুব পছন্দ করে। ও যখনই বাড়ি আসে আমি তখনই আমার হাতের বেগুন পোড়া আর ইলিশ ভর্তা খাওয়াই। না খেলে ওর মনে ভরে না, খুব মজা করে খায়। আমি তো পারি না মা, আমাকে শিখিয়ে দেবেন? সে অনেকদিন তো এ বাড়িতে এই রান্নাটা হয় না। তুমি বরং আজ ওর জন্যে বেগুন পোড়া আর ইলিশ ভর্তা করো। ও বাড়ি ফিরে এই খাবার দেখলে খুব খুশি হবে। এতে তোমার শেখাও হয়ে যাবে। সীমা, আজকে তাহলে বেগুন পোড়া আর ইলিশ ভর্তা করি। ঠিক আছে মা, ঠিক আছে, আমি আসি তোমার পাশে। তুমি তবে রান্নাটা শুরু করো। এত খুশি কিসের এখানে? কি করা হচ্ছে দুজনে এত আনন্দ নিয়ে? আজ তোমার বৌমা তোমার ছেলের পছন্দের বেগুন পোড়া আর ইলিশ ভর্তা করেছে। তুমিও যাও, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো। আজ সবাই পেট পুড়ে খাবে। কি রান্না হচ্ছে আজ? বেগুন পোড়া আর ইলিশ ভর্তা? বাহ, এ তো অসাধারণ খাবার। অনেকদিন পর তাহলে খাওয়াটা জমবে। রতন, চল আমরা তাড়াতাড়ি করে গোসলটা করে নেই। চল চল। হ্যাঁ চল, আমার তো আর তর সইছে না রে, নতুন ভাবির হাতে বেগুন পোড়া আর ইলিশ ভর্তা। শুনেই জিভে জল চলে আসলো রে। যাও, সবাই সবার কাজ শেষ করে জলদি এসো। বৌমা তোমাদের খাবার দিচ্ছে। হ্যাঁ, আপনারা সবাই হাত মুখ ধুয়ে আসুন, আমি খাবার দিচ্ছি সবাইকে। আজকে সবাই মজা করে বেগুন পোড়া আর ইলিশ ভর্তা খাবেন। এরপর সবাই যে যার কাজে চলে গেল। অন্যদিকে রূপা সবার জন্য খাবার বেড়ে অপেক্ষা করতে লাগলো। একটু পরেই একে একে সবাই খাবার স্থানে হাজির হলো এবং খেতে শুরু করলো। খাওয়ার মধ্যে সোহাগ বলে উঠল, বাহ, চমৎকার রান্না, ঠিক মায়ের রান্নার মতো স্বাদ হয়েছে। মা বুঝি দেখিয়ে দিয়েছে তোমাকে? না হলে তো এমন স্বাদ হওয়ার কথাই না গো। জি, মা আমাকে যেভাবে বলেছে আমি সেভাবেই রেঁধেছি, তাই তো এত স্বাদ হয়েছে। শুধু যে আমার জন্যে হয়েছে তা কিন্তু নয়, আমার বৌমার রান্নার হাতও পাকা আছে। কি ভালোবেসে রান্নাটা করেছে সবার জন্য। তা তো বটেই, তুমি যেভাবে বলে দিয়েছ বৌমা সেটা মনোযোগ দিয়েই করেছে। আর তার থেকে বড় কথা হলো, মানুষের জন্য ভালোবাসা দিয়ে কিছু তৈরি করলে সেটার স্বাদ এমনই মজার হয়। আর আমি যে এত সুন্দরী গুণবতী একটা বউ এনে দিলাম, আমাকে তো কিছুই বললে না।
আমিও তো একটু প্রশংসার দাবিদার নাকি? এভাবেই একে অপরের প্রতি ভালোবাসা আর গুরুত্ব প্রকাশ করে একটি গ্রামের ছোট্ট একটি টিনের ঘরে একটি পরিবার সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। কই গো গিন্নি, আরে এদিকে এসো, ভিজে গেলাম যে। গিন্নি কই? কি হয়েছেটা কি? বৃষ্টির মধ্যে অমন ডাকাডাকি করছো কেন? এই দেখো দেখো, তোমার জন্য একটা বড় মাছ কিনেছি গো, বড় মাছ। এতক্ষণে আসার সময় হলো? এদিকে তোমার পাতের ভাত তো ঠান্ডা হয়ে গেল। তাই নাকি? কি রেঁধেছো আজ? তোমার পছন্দের খিচুড়ি আর হাঁসের মাংস। বাবা 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 বাবা, আজকে একেবারে কবজি ডুবিয়ে খাবো গো। বাইরে যে বৃষ্টি হচ্ছে, তার উপরে এই খিচুড়ি আর হাঁসের মাংস একেবারে জমে যাবে গো, জমে যাবে। যাও যাও, বৃষ্টিতে একেবারে ভিজে গেছো, হাত মুখ ভালো করে মুছে এসো। যাচ্ছি গো, যাচ্ছি যাচ্ছি। ওই দেখো দেখো, আজ আবার তোমার গোপালের মেয়ে আমাদের খিচুড়ি আর হাঁসের মাংসের গন্ধে চলে এসেছে। কি? গোপালের মেয়ে এসেছে? শোনো, রোজ রোজ এই আদিক্ষেত আমি সহ্য করব না। আজ তুমি গোপালের বাড়ি যেয়ে বলে আসবে, মামু বাড়ির আবদার নাকি যে রোজ রোজ তাকে আমি রান্না করে খাওয়াবো। কি রে ময়না, এই বৃষ্টির মধ্যে আমাদের বাড়িতে কি করতে এসেছিস রে ময়না? কাকু, তোমাদের বাড়িতে একটু এলাম। আজ আমাদের বাড়িতে একেবারে রান্না হয়নি গো। মা শুধু বলে বাড়িতে বাজার নেই। বলো তো কাকু, আমি ছোট মানুষ, প্রতিদিন শাকসবজি খেতে কি ভালো লাগে বলো? আসতে হবে না, যা বাড়ি যা। আজ আমাদের বাড়িতে কিছুই রান্না হয়নি। ছোট লোক কোথাকার সকাল সকাল একেবারে আমার বাড়িতে চলে এসেছে। এভাবে বলো না। এসে যখন পড়েছে, আজকের দিনটা না হয় খেতে দাও, পরে ওকে আবার বারণ করব, কেমন? আরে গোপাল, এই গোপাল, বাড়িতে আছিস নাকি? এত ডাকছি, কানে কথা যায় না? হ্যাঁ? আরে দাদা, তুমি সকাল সকাল? যা শুরু করেছিস, তাকে তোকে না দেখলেও দেখতে হয়। নিজে তো কোনো কাজকর্ম করবি না, শুধু ঘরে বসে চরকা ঘোরাবি। কি যাতা বলছেন দাদা? সে তো আপনারই ছোট ভাই, এমন করে কেউ কাউকে বলে নাকি? হয়েছে হয়েছে, তোমার এত জ্ঞান দিতে হবে না। রোজ রোজ এই মেয়েটাকে আমার বাড়িতে পাঠাও ভালো মন্দ খাওয়ার জন্য। আর কতদিন চলবে এই ব্যবসা? আমার গিন্নি চন্দ্রানী একেবারে দিয়েছে, তোমার মেয়ে যেন আমার বাড়ির আশেপাশে না যায়, বলে দিলাম। দাদা, মেয়েটা অনেক ছোট, কিছু বোঝে নাকি ও? ওকে এমন করে বলো না দাদা, এমন করে বলো না। আরে, দুবেলা ভাত দেবার মুরত নেই, তাই রোজ মানুষের বাড়িতে ভিক্ষা করতে পাঠাও? শোনো শোনো, ভালো করে বলে দিচ্ছি, ময়না যেন আর আমাদের বাড়িতে না যায়। যেখান থেকে পারিস প্রতিদিন ওকে মাছ মাংস খেতে দিস। এভাবে পরের বাড়িতে আর ভিক্ষা করতে পাঠাস না, বলে দিলাম। পোড়া কপাল, এই মেয়ের জন্য আর কত কথা শুনতে হবে। আজ আসুক তো,
একেবারে ঠ্যাং ভেঙে শুইয়ে রাখবো ঘরে। কত করে বলেছি না খেয়ে থাকবি, তাও অন্যের বাড়িতে হাত পাততে যাবি না। আরে ওকে দোষ দিও না, ছোট মানুষ, না বুঝে আবদার করে। আমার তো দুর্ভাগ্য, আমি ময়নার কোনো আবদারই পূরণ করতে পারি না। হ্যাঁ মুখ পুরো, তোর জন্যে কোথাও মুখ দেখাতে পারি না, সারাদিন কথা শুনেই যেতে হচ্ছে। হাসামি তোকে মেরেই ফেলবো। আহ মা, খুব লাগছে, মেরো না মা, মেরো না। কি করছো লক্ষ্মী? তুমি কি পাগল হয়ে গেলে? ওকে এভাবে মারছো কেন? আমারই দুর্ভাগ্য, তোমাদের জন্য কিছুই করতে পারি না। ছাড়ো, ছাড়ো ওকে। বাবা, আমরা কোথায় যাচ্ছি? যেদিকে ভাগ্য নিয়ে যায় সেদিকেই যাই রে মা। বাবা, আমরা গরিব কেন? কেন আমাদের ঘরে খাবার থাকে না বাবা? এসব বলতে নেই মা, সব বিধাতার পরীক্ষা। আজ দেখি তোর জন্য একটা বড় মাছ কিনতে পারি কিনা। প্রতিদিনই তো তোকে শাকসবজি খাওয়াই আমি। দাদা, মাছের কিলো কত করে? এই নদীর টাটকা মাছ 600 টাকা কেজি, আর ওই মাছ নিলে 400 টাকা কেজি। এত দাম! আমি ভেবেছিলাম মেয়ের জন্য একটা মাছ কিনবো, বড় মাছ কিনবো। একটু কম করে রাখো না দাদা, না হলে মেয়েটার ইচ্ছা আমি পূরণ করতে পারবো না। থাক বাবা, আমাদের এত দামের মাছের কোনো দরকার নেই। এত টাকা দিয়ে অনেক দিন বাজার করা যাবে। কি যাতা কইতাছ গোপাল দাদা? তুমি কি বাজার করতে আইছো নাকি ভিক্ষা করতে আইছো? দাদা, এই 400 টাকার মাছটা 300 টাকায় দাও না, আমার কাছে এর থেকে বেশি নেই। মাছ কিনবার আইছো নাকি আর কি মারবার আইছো? যাও কইতাছি, এইখান থেকে যাও, 1 টাকাও কম হইব না। যদি নিতে পারো নেও, নয় এইখান থেকে যাও, যাও এইখান থেকে। দাদা, এমন করে বলছো কেন? এই ছোট মেয়েটা বায়না করেছে বলেই তোমার কাছে আমি ছোট হচ্ছি। আমি বড় মাছ খাবো না বাবা, তুমি আমার জন্য শাক সবজি নিয়ে ছোট। আরে মেয়েটাকে আজ বেশি মেরেছি, কি পাপ যে করেছি আমরা। বিধাতা আমাদের ভাগ্যটা কেন এমন করে লিখেছে। দিন যতই যাচ্ছে বৃষ্টির পরিমাণ বাড়ছে, জমি জমা সব একেবারে ডুবে গেছে। আর গোপালটা সে ওই একই রকম। এই তোমার আসার সময় হলো, একেবারে ভিজে গেছো। বাপ মেয়ে একসাথে কোথায় গিয়েছিলে গো? জানো মা, বাবার সঙ্গে বাজারে আমি কত বড় বড় মাছ দেখেছি। বাবা আমার জন্য অনেক বড় মাছ কিনতে গিয়েছিল, কিন্তু লোকটা বড় একটা মাছ দিলই না। তাই নাকি? কই দেখি দেখি কি এনেছো? কিছু না গো, ভেবেছিলাম ময়নার জন্য একটা বড় মাছ কিনবো, কিন্তু পারলাম না। বাজারে বড় মাছের অনেক দাম, ওই টাকা দিয়ে আমাদের 1 মাসের বাজারের খরচ হয়ে যায় গো। আরে ওসব কি বলছো? আমরা গরিব মানুষ, যা এনেছো তাতেই চলবে। 1 মাসের দামে 1 মাসের বাজার হয়ে যায়। চলো হাত মুখ ধুয়ে এসো, খেতে বসো দুজনই। বুঝলে দেবেন, এই বৃষ্টির দিনে হাঁসের মাংসের মতো আর কিছুই নেই। যা বলিস হরেন, কিন্তু এবছর তরকারির দাম এমন হয়েছে যে মাছের তরকারি খাওয়াই মুশকিল, সেখানে আবার হাঁসের মাংস খাওয়া তো আমাদের মতো গরিব মানুষের কপালে জুটবে না। আমি তো প্রতিদিনই হাঁসের মাংস খাই। আমি বুড়ো মানুষ, তোমাদের মতো হাঁসের মাংস খেতে পারি না।
আমার জন্য শাক সবজি ঠিক আছে, যে দাম পড়েছে সবজি। আরে গোপাল, তুইও কি হাঁসের মাংস রোজ রোজ খাস নাকি রে? গোপালের হাঁসের মাংস খাওয়ার সাধ্য কোথায়? যার নুন আনতে পান্তা ফুরায়, সে আবার হাঁসের মাংস খাবে কেমন করে? আরে ওর মেয়ে তো প্রতিদিন আমার বাড়িতে এসে যায় খাওয়ার জন্য। হাঁসের মাংস খেতে পারি না বটে, কিন্তু বিধাতা আমাদের জন্য আরো কত খাবারই তো রেখেছেন, সেগুলো খেলেই তো চলে যায় জীবন। এই যে গোপাল, এত আদিক্ষেতা ভালো না রে। ভাইয়ের মুখে মুখে তর্ক করতে নেই। এভাবে বসে বসে চললে কি হবে? কাজকর্ম তো কিছু একটা করতে হবে নাকি? সে চেষ্টা তো আমি করছি দাদা। তোমরা বরং হাঁস আর হাঁসের মাংসর গল্প করো, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। কি গো লক্ষ্মী, এমন করে কি চিন্তা করছো? চিন্তা কি আর সাথে আসে গো? যেটুকু জমি ছিল সব বৃষ্টির পানিতেই ডুবে গেল। তোমার মাছ ধরাটাও তো বন্ধ হয়ে গেছে। কিভাবে সংসারটা চলবে বলো তো? আমিও তো সেই চিন্তাই করছি। আমাদের যা হবার হবে, কিন্তু মেয়েটার কি করব বলো? মেয়েটা তো অনেক ছোট, ওকে তো আর কিছু দিয়ে বোঝানো যায় না গো। গোপাল শোনো, তুমি বাড়িতেই থাকো। ময়না আসলে ওর সঙ্গে সময় দাও। আমি পুকুর ঘাট থেকে পানি নিয়ে আসি। বাবা, ও বাবা, তুমি কি আজকেও বাজারে যাবে? হ্যাঁ রে, বাজারে যাব। তাহলে বাবা, আজ আমার জন্য হাঁসের মাংস কিনে আনতে পারবে? আরে ময়না, আমরা গরিব মানুষ, আমরা কি আর হাঁসের মাংস খেতে পারি? তোর মা আজকে খুব ভালো সবজি রান্না করেছে, একেবারে মাছের কাঁটা দিয়ে কচু ঘন্ট রে। একটু বস, তোর মা পানি আনতে গেছে, এক্ষুনি চলে আসবে। এলেই জমিয়ে খাবো রে আমরা। জমিয়ে খাবো আজকে। না বাবা, আমি হাঁসের মাংস খাবো। কাকু কাকিমা কিভাবে হাঁসের মাংস দিয়ে ভাত খাচ্ছিল আমি নিজের চোখে দেখেছি। খুব মজা হয় বাবা, খুব মজা হয়। কিরে লক্ষ্মী, তোকে না কতবার বলেছি এই ঘাটে তুই জল নিতে আসবি না? মাস্টার মশাইয়ের কাছ থেকে আমরা এই ঘাট একেবারে কিনে নিয়েছি। অভাগা যেদিকে যায় সেইদিকে সাগরও শুকিয়ে যায়। আর আসবো না দিদি। শুধু চলে গেলেই হবে না, রোজ রোজ এই অভাগা মুখ পোড়া মেয়ে আমাদের বাড়িতে খাবারের লোভে যায়। একদিনও শান্তিতে খেতে বসতে পারি না, তাই ওকে দেখে শুনে রাখিস। গোপাল, তোমার আহ্লাদে মেয়েটা রোজ রোজ তোমার ভাই হারানের বাড়িতে যায়, আর তার জন্যে আমার কত কত কথা শুনতে হয়। কথা শুনতে শুনতে আমার জীবনটাই গেল। আমি আমি আর পারছি না। মা, মা তুমি কি করছো? দরজাটা কেন আটকে দিচ্ছ মা? আমাকে যেতে দাও না। মা, বাবা, তুমি একবার দরজা খুলে দাও না। আজ থেকে তুই এই ঘরেই বন্দি থাকবি। গরিবের মেয়ে হয়ে জন্মেছিস, এত শখ থাকবে কেন তোর? কি করছো লক্ষ্মী? এইটুকু মেয়েকে এভাবে কষ্ট দিচ্ছ কেন? মা, ও মা, আমায় যেতে দাও। দরজাটা খুলে দাও না মা। বাবা, একবার তুমি খুলে দাও না। ধুর, এসব আর ভালো লাগছে না। কেন এমন পোড়া কপাল দিলে মালিক?
কেন এমন পোড়া কপাল দিলে হে বিধাতা? আমি অভাগা বাবা, ছোট মেয়ের সামান্য আবদারও পূরণ করতে পারি না। আমার বেঁচে থাকার আর কি কোনো অধিকার আছে? এমন দিন দেখতে হচ্ছে মালিক। বাবা হয়ে এই দিন যে আর দেখতে পারছি না। আমার জন্য কিছু একটা করো, কিছু একটা করো। এ কি, নদীর ধারে হাঁস? কোথা থেকে এলো? কোথা থেকে আসছে এই হাঁসের ডাকটা? একটু ওদিকে গিয়ে দেখি তো। ওই তো একটা হাঁস, কিন্তু হাঁসের সাথে তো আর কেউ নেই। এখানে একা একা কি করছে হাঁসটা? বিধাতা, তুমি নিজ হাতে হাঁস পাঠিয়েছো আমার মেয়ের জন্য। আজ আমার ময়নার মুখে হাসি ফুটবে। বাহ, বৃষ্টির দিনে এমন উপহার দিলে, বাহ, মনটা একেবারে ভরে গেল। আরে লক্ষ্মী, তুই কোথায়? এই দেখ দেখ। এই হাঁস তুমি কোথায় পেলে গো? স্বয়ং বিধাতা আমার ময়নার জন্য হাঁস পাঠিয়েছে, বুঝতে পারছো না? নদীর ধারে কচুরি পানার ওপর বসেছিল, আমি ধরে নিয়ে এসেছি। কান্নাকার হাঁস হবে, আর তুমি কিনা ধরে নিয়ে এলে? আরে, আশেপাশে কেউ ছিল না, প্রচন্ড বৃষ্টি পড়ছিল। হাঁসটা এমন করে ডাকছিল যেন খুবই কষ্ট পাচ্ছিল, তাই ধরে নিয়ে এলাম। যাও যাও, তাড়াতাড়ি হাঁসের মাংসের খিচুড়ি রান্না করো, আর আমার ময়নার দরজাটা খুলে দাও। আদিক্ষেতা দেখি আর বাসি না। ঠিক আছে, যাচ্ছি, এক্ষুনি রান্না করছি। কি মধুর সুবাস! মনে হচ্ছে হাঁসের মাংসের খিচুড়ি রান্না হচ্ছে। কিন্তু গোপালের বাড়িতে খাবারই নেই, হাঁসের মাংস কোথায় পাবে? সবই বোধহয় আমার মনের ভুল। এদিকে গিন্নিটা কয়েকদিন অসুস্থ হয়ে আছে, তেমন ভালো কোনো খাওয়াও হচ্ছে না। তাই মনে হয় শুধু গিন্নির হাঁসের মাংসের গন্ধ আসছে। হোগো, কার নজরে আমার এমন অসুখ হলো গো? নিশ্চয়ই ওই মুখপুরি ময়নার চোখ লেগেছে। কি যা তা বলছো? তোমার খাওয়া একটু বেশি হয়ে গেছে, তাই এমন ডায়রিয়া হয়েছে। দুদিন বাদে সব ঠিক হয়ে যাবে। এখন ঘরে খাওয়ার মতো কিছু আছে? তুমি আমায় নিয়ে হাসি ঠাট্টা করছো? দেখতে পারছো না আমি বিছানায় পড়ে আছি? যাও, নিজেরটা নিজেই রান্না করে খাও। মা, আজকে কাকুর জন্য আমায় একটু খাবার দিবি? আমি হরেন কাকুকে দিয়ে আসি। কি বলছিস কি রে? সে হরেন তোকে রোজ রোজ অপমান করে, আজ তার জন্যে খাবার নিয়ে যাবি? একেই তো বলে বাপকা বেটি। তোকে সবাই হিংসা করে, কিন্তু তুই কখনো কাউকে নিয়ে হিংসা করিস না। যা মা, যা, তোর হরেন কাকুকে দিয়ে আয়, সে খুশি হবে। আরে ময়না, কি এনেছিস বাটিতে রে? কাকু, তোমার জন্য হাঁসের মাংস আর খিচুড়ি ভাত এনেছি। কাকিমাকেও দাও, কাকিমার তো দেখছি অনেক অসুস্থ। ময়না, তোর সাথে কত খারাপ ব্যবহার করেছি। আজকে আমার এই বিপদের দিনে তুই না এলে আমাদের যে না খেয়ে থাকতে হতো। তোর মতো ভালো মেয়ে পাওয়া যায় না রে ময়না।
আমাদের মাফ করে দিস রে। আমরা তোকে নিয়ে অনেক অন্যায় করেছি। ও কিছু না কাকিমা, আমি কিচ্ছু মনে করিনি। আমরা একে অন্যের বিপদে পাশে না দাঁড়ালে কে দাঁড়াবে বলো তো? আয় ময়না, এদিকে আয়, তোকে একটু আদর করে দিই। আয় আয় লক্ষ্মী মা আমার।